সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তোমরা যারা পুরনো ভিউয়ার্সরা আছো তারা জানো যে প্রতি বছর অগাস্ট মাসে আমি নর্থ বেঙ্গলে যাই। তো এবছর তো অগাস্টে হয়নি, সেপ্টেম্বরে যাচ্ছি। আর ছোটোখাটো যা ডিটেলস আছে আমি তোমাদের সঙ্গে ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করবো, যেরকম কোথায় ছিলাম, কিসে গেছি, কত ভাড়া নিয়েছে, কী কী এক্সপ্লোর করেছি। আর এই বছর আমি নর্থ বেঙ্গলে গিয়ে এত বছরে যা যা করিনি সেগুলো করেছি, আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। অফিস থেকে বাড়ি ফিরে জামাকাপড় চেঞ্জ করে যেটা পরে ট্রাভেল করবো সেটা পরার পর অ্যাপেল খেলাম, কারণ খিদে পেয়েছিল। দুপুর থেকে কিছু না খাওয়া ছিলাম, তবে চা খেয়েছিলাম, কারণ বাস আসতে 2 ঘন্টা লেট করেছিল। বাসের জ্যাম ছিল রাস্তাতে, প্লাস বৃষ্টি হচ্ছিল, কারণ আমি যে টাইমে গেছিলাম কলকাতাতে প্রচুর বৃষ্টি ঢেলেছে। আর আমি যখন গেছিলাম নর্থ বেঙ্গলে ওখানে বৃষ্টি ছিল না, খুব ভালো ওয়েদার ছিল। তো যাই হোক, চা আর আপেল খাওয়ার পর অ্যাসিডিটি হয়, তারপর উল্টি করে আমি বাসে উঠি। আমি প্রথমবার এরকম স্লিপার বাসে যাতায়াত করছি। বাসগুলো আমার খুবই ভালো লাগতো দেখে, ভেবেছিলাম যে নেক্সট টাইম যখন যাবো এই বাসগুলোতে যাবো। তো এটা ছিল হচ্ছে শ্যামলী পরিবহনের বাস, পুরো বাসটাই স্লিপার বাস। ওপরে সিট ছিল, স্লিপারের নিচে সিট ছিল, সিঙ্গেল বার ছিল, ডাবল বার ছিল। প্রত্যেকটা পার্সনের জন্য এই বাসের টিকিট হচ্ছে 1,500 টাকা করে। এবার আমার কাছে সিট সিলেকশনের কোনো অপশান ছিল না, কারণ আমি অনেক লেটে বাসটাকে বুক করেছিলাম। তো আমি দেখতে পাচ্ছ ডাবল বার্থে রয়েছি। এবার আমি যদি ডাবল বার্থের একটা সিট বুক করতাম, তাহলে আমার পাশে যদি কেউ অন্য বুক করে নিত, আমাকে শেয়ার করে যাতায়াত করতে হতো। তো আমি পুরো সিটটাই নিয়ে নিয়েছিলাম। বাসে কোনো ওয়াশরুম নেই, বাসটা দুবার স্টপ দেয়, একটা রাত্রি 10টা সাড়ে 10টার দিকে, একটা ভোর রাতের দিকে। এবং ইন বিটুইন যদি তোমার কিছু পেয়ে যায়, রাম জানে রাম জানে। যাই হোক, বাইরে এতটাই অন্ধকার ছিল কি কিচ্ছু দেখা যাচ্ছিলো না, ওই জন্য আমি ওয়েব সিরিজ চালিয়ে দেখছিলাম, সেটা হচ্ছে বে। সামনে একটা স্ক্রিন রয়েছে, সেখানেও চালিয়ে দেখা যায়, বাট ওটা আমি চালানোর জন্য আর বলিনি, আর ওটা আমি অপারেটও করতে পারছিলাম না। বাসে তোমার চার্জিং পয়েন্ট রয়েছে, জল রাখার জায়গা রয়েছে, রিডিং লাইট রয়েছে, আর অনেক কিছু রয়েছে, সেগুলো দেখছিলাম। আর এক ঘুমে পুরো সকাল হয়ে গেল। বাসের নামানোর কথা ছিল হচ্ছে 6:30টার সময়, কিন্তু নামিয়ে দিয়েছে 6:15 নাগাদ। এই হচ্ছে বাস। আর এখান থেকে সমস্ত লাগেজপত্র নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার কাছে দার্জিলিংয়ে প্রচুর ক্যাব ড্রাইভারের নাম্বার রয়েছে, কারণ আমি এত বছরে এত জনের সাথে ট্রাভেল করেছি। তো সেই সবার কাছ থেকে আমি এস্টিমেট নিয়েছিলাম। আমার অ্যাজ সাচ কোনো প্ল্যানিং ছিল না। আমি ভেবেছিলাম 2 দিন দার্জিলিংয়ে থাকবো, একদম প্রপার দার্জিলিং মেলে, আর 2 দিন থাকবো হচ্ছে ডাউহিলে। এবার ওর মধ্যে থেকে আমি কী কী ঘুরবো না ঘুরবো সেটা একটা রাফ আইডিয়া করে নিয়েছিলাম, বাট ওই রকম কোনো কংক্রিট প্ল্যান ছিল না যে এটা করতেই হবে, এখানে যেতেই হবে, ওটা ঘুরতেই হবে, ওটা এক্সপ্লোর করতে হবে। তো সবার থেকে এস্টিমেট নেওয়ার পর একজন দাদার সঙ্গে যেবার আমি ট্রাভেল করেছিলাম, সেই দাদা এই এখন যার গাড়িতে যাচ্ছি তার নাম্বার দেয়, কারণ আমি একা যাচ্ছি, ছোটো গাড়ি লাগবে বলেছিল। ওনার কাছে বড় গাড়ি আছে, কারণ এর আগে যতবার আমি নর্থ বেঙ্গল গেছি মোটামুটি দলে গেছি, তো সমস্ত বড় গাড়ির নাম্বার ছিল। তো এই দাদার সাথে আমি ট্রাভেল শুরু করলাম। অ্যান্ড জাস্ট কিছুটা রাস্তা পেরোনোর পরেই তোমরা একদম লাশ গ্রিন দেখতে পাবে, নদী দেখতে পাবে। আর এই সমস্ত দেখে আমার সারা রাত্রের যা ধকল ছিল সমস্ত কিছু কেটে গেছিলো। বাসে অ্যাকচুয়ালি সেরকম কোনো জার্নি হয় না। আমি যদি সিটটা চাকার ওপরে না নিয়ে একটু আগের দিকে কাটতে পারতাম, বা হয়তো ওপরের দিকে কাটতে পারতাম, হয়তো একটু আরাম হতো। বাট আমি বললাম যে আমার কাছে কোনো অপশান ছিল না। তো এই জার্কিংয়ে আমার একটু প্রবলেম হচ্ছিলো, বাসে ওঠার পর একটু মাথা ঘুরছিল। আমি পান নিয়েছিলাম যেখানে স্টপেজ দিয়েছিলো, বাট পরে আর সেটা আমার প্রয়োজন হয়নি, কারণ চলতে চলতে না ইউজ টু হয়ে যায়। তোমরা যদি কেউ বাসে যাও, ফার্স্ট টাইম ট্রাভেল করো, অবশ্যই ক্যারি ব্যাগ মানে ক্যারি করো, যাতে উল্টি ঠুলটি পেলে তোমরা ওর মধ্যে করতে পারো। আর না হলে বমির ওষুধ খেয়ে ওঠো, আর না হলে হাজমোলা, জোয়ান, পান, যা কিছু আর কি প্রিভেন্ট করে বমি, সেগুলো নিয়ে তোমরা উঠতে পারো। বাড়ি থেকে পেস্ট আর ব্রাশ আনতে ভুলে গেছিলাম। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমি ব্রাশ আর পেস্ট কিনে নিলাম। দাদা আমাকে একটার সাথে একটা ব্রাশ ফ্রি দিচ্ছে বলে জোর করে ওটাই গছিয়ে দিল। আর খুব সুন্দর জায়গা ছিল, বাট এখানে আমি ব্রাশ করিনি, কারণ জিজ্ঞাসা করছিলাম পাশের রেস্টুরেন্টে কি মোমো পাওয়া যাবে কিনা। এখন বাজে হচ্ছে সকাল 6:45। 6:45টার সময় ওরা কেউ এক্সপেক্ট করেনি এসে কেউ মোমো খাবে, তো কেউ বানায়নি ওখানে যতগুলো দোকান ছিল। আর তোমরা হয়তো ভাবছো যে এত সকালে মোমো কে খায়? আমি খাই। আমি যখনই নর্থ বেঙ্গল যাই, আমার খাবার
শুরুই হয় মোমো দিয়ে অ্যান্ড খাবার শেষও হয় মোমো দিয়ে। খানিকটা আগে গিয়েই দাদা আমাকে আরেক জায়গায় নামালো অ্যান্ড জিজ্ঞাসা করলো যেখানে মোমো পাওয়া যাবে কিনা। রেস্টুরেন্টের মালিক বললো হ্যাঁ আমরা বানিয়ে দিচ্ছি। তো ওইখান থেকে একদম নিচে নেমে এসে তাদের ওয়াশরুম ছিল, আর এই জল এত ঠান্ডা পুরো মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বার করে আমি চোখে মুখে ঘাড়ে দিচ্ছি, আর এত রিফ্রেশ লাগছিল না, মানে আমি ভাবছিলাম যে এই জায়গায় স্নানই করিনি, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম হ্যাবিট হচ্ছে স্নান করে নেওয়ার। তো আজকে তো হবে না সেটা, আজকে হোটেলে পৌঁছানোর পরেই স্নান করবো। তো এখান থেকে মুখে চোখে ঘাড়ে জল দিয়ে নিলাম অ্যান্ড আমি পুরো ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড আমি খুব হ্যাপি ছিলাম, কারণ এখন গিয়ে আমি মোমো খাবো গিয়ে। আর এনারাও কিন্তু মোমো তখন সবে বানানো স্টার্ট করেছিল, তো বললো খানিকক্ষণ বসতে। আই এম নট আ চায়ের পার্সন কি আমার মর্নিংয়ে উঠে চা লাগবেই, বা চা না খেলে আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু যেহেতু মোমোর জন্য ওয়েট করতে হচ্ছিলো ভাবলাম একটু দার্জিলিং টি নিই। আর এত সুন্দর ফ্লেভারের চা ছিল, একদম জাস্ট ফ্রেশ লাগছিল সকালবেলা, মনেই হচ্ছিলো না যে আমি এত জানি করে এসেছি। আর মোমো দিয়ে গেল, তারপরে এখানে 8 পিস করে মোমো দেয়। মোমোগুলো ভীষণ জুসি ছিল আর ভীষণ টেস্টি ছিল খেতে, তার সঙ্গে যে চাটনিটা দিয়েছিল ওফ মাই গড কি টেস্ট ওটা। তারপরে এখান থেকে আমি দালে চিলি নিলাম আর দালে চিলির পেস্ট নিলাম, দুটোই খুব ঝাল লঙ্কা, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেস্ট নিয়ে নিয়েছি। দাদা আমাকে ব্যাম্বো শুটের আচার দেখাচ্ছিল, আমি বললাম না দাদা আমার লাইফে প্রচুর বাঁশ আছে, আমি আর এই বাঁশের আচার খেতে পারবো না। তারপর ওগুলোকে সুন্দর করে সিল প্যাক করে দিল। আর এই যে দোকানটা দেখছো এখান থেকেই খেয়েছিলাম। আমি দার্জিলিংয়ে এত জায়গা থেকে মোমো ট্রাই করেছি, আর আমি কোনোদিনও এরকম হয়নি কি কোনো জায়গার মোমো ট্রাই করেছি আর বলেছি যে খেতে বাজে হয়েছে। নর্থ বেঙ্গলে স্পেশালি যেখান থেকেই খাই মোমো দার্জিলিংয়ের, সেখানেই এত ভালো টেস্টি মোমো বানায়, কীভাবে বানায় কি জানি। যাই হোক, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে, কয়েকটা ভিউ পয়েন্ট দেখবো। আচ্ছা, বাঁ দিকে হচ্ছে নেপাল আর ডান দিকে হচ্ছে ইন্ডিয়া। আর আমার বলা হয়নি তোমাদেরকে, এবার আমি যাচ্ছি হচ্ছে মিরিক রোড দিয়ে। দাদা বলেছিল আপনি কি মিরিক দেখবেন, আমি বললাম না আমি মিরিকে যাবো না, বাট আমি মিরিক রোডটা দিয়ে যাবো, কারণ এই রোডটা ভীষণ সুন্দর। পাইন ফরেস্টের ভেতর ঢুকলাম, ওখান থেকে বেরালাম, তারপর আসলাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এর আগে পরে হচ্ছে পশুপতি মার্কেট। দাদা জিজ্ঞেস করলো নামবেন, বললাম না অনেকবার ঘোরা, কিচ্ছু নেই সেরকম, আমি সীমানা ভিউ পয়েন্টে নামবো এটা দেখলাম। অ্যান্ড আমি যতবার আসি অগাস্ট মাসে তখন তো মিস্টিক ওয়েদার থাকে, বৃষ্টি হয়, বাট এইরকম ক্লিয়ার ওয়েদার অনেক বছর বাদে দেখতে পাচ্ছি আর খুবই ভালো লাগে। ছোটো থেকে শুনে এসেছি নাথিং কামস ফ্রি ইন লাইফ, যেরকম বাই ওয়ান গেট ওয়ানের যে ব্রাশটা দিয়েছিল, ব্রাশের সব ব্রিসেলসগুলো খুলে চলে আসছিল, তো বুঝলাম যে কী কোয়ালিটির ব্রাশ আমাকে বাই ওয়ান গেট ওয়ানে দিয়েছে। লেপচা জগতে আসার পথে আমাকে দাদা বলল যে এখানে এখন সমস্ত যে ভিউ পয়েন্টগুলো যেগুলো আগে বিনা টিকিটে দেখা যেত, মানে এমনি কোনো টিকিট কাউন্টার ছিল না, এমনি তুমি এক্সপ্লোর করতে পারতে, সেখানে এখন সব জায়গাতে টিকিট কাউন্টার করে দিয়েছে। আর এই ম্যাওটা লেপচা জগতে আমি যখন নামলাম তখন থেকে আমার সাথে ঘুরতে ঘুরতে অনেকটা ওপর পর্যন্ত এসেছিলো, আমার পেছনে ছাড়ছিল না, পায়ের মধ্যে পেঁচিয়ে যাচ্ছিলো। আর আমি একটুখানি আদর করে আমি চলে গেলাম হচ্ছে ওপরে, যেখান থেকে পুরো স্লিপিং বুদ্ধটা দেখা যায় সেখানে। বাট এই টাইমে না ক্লাউডি হয়ে গেছিলো কেন জানি না, তো এক্সপেকটেশন ছিল নাকি দেখতে পাবো। আর এই ভিউ পয়েন্টটা বোধহয় ফার্স্ট টাইম আমি এখানে টিকিট কেটে দেখতে উঠছি, বাট টিকিট কাউন্টারে কেউ ছিল না। এটা দেখে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম, বাট খুশি হওয়ার কোনো কারণ ছিল না, কারণ উনি ওপরেই দাঁড়িয়েছিলো, বললো নিচে যাওয়ার সময় টিকিটটা কেটে যাবেন, 20 টাকা করে নেয়। আর পাইন ফরেস্টের মধ্যেও এখন একটু সুন্দর করে কিছু টাঙিয়ে দিয়েছে, কিছু জায়গা করে দিয়েছেন, ওখানেও 20 টাকা করে টিকিট নেয় দেখার জন্য। এখানে এসে আমি তো স্লিপিং বুথটা দেখতে পাইনি, কারণ চারিদিকে পুরো ক্লাউড ছিল। আমি এই দোলনাটা যতবার সেখানে এসে চড়ি, এর আগেও তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, মানে ইনস্টাগ্রামে কিছু ভিডিও ছিল, শর্টসে দেখেছো। তো দুদিকে দুটো ক্যামেরা সেট করেছি, একটা পেছন দিকে আর একটা সামনের দিকে, দুটো শট নেব। এখানে বসে ঠান্ডা হাওয়া খেতে আমি দোল খাচ্ছিলাম। আমি এখানে অনেকটা টাইম কাটাই। আর পেছনে দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। আমি যখন এখানে গেছিলাম কোনো টুরিস্ট কেউ ছিল না, টিকিট কাউন্টারে দাঁড়াটা উপরে এসে দাঁড়িয়েছিল, আর কিছু লোকাল ছিল যারা এই ওয়াচ টাওয়ারটাকে বানাচ্ছিল। আর একটা ছিল হচ্ছে কিউট বাচ্চা, যার সাথে আমি খানিকক্ষণ কথা বললাম, খানিকক্ষণ বসলাম এখানে, একটুখানি ওয়েট করছিলাম যে হয়তো মেঘগুলো সরে গেলে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। বাট ওই যে বললাম আমার লাক কাজ করে না, সাথ দেয় না। তো অনেকক্ষণ বসা, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এখানে বসার পরে আমি কিন্তু দেখতে পাইনি, আলটিমেটলি নিচে নেমে চলে এসেছি। এটা হচ্ছে শলাকা হোমস্টে। আমি যখনই লেপচা জগতে এসে হোমস্টেতে স্টে করি, এখানে থাকি 1200, 1300, 1100 এরকম পার হেড ফুডিং অ্যান্ড লজিংয়ের হিসেবে নেয়, সিজনের হিসেবে প্রাইসটা চেঞ্জ হয়। তোমরা ওখানে এসে থাকতে পারো। ওখান থেকে পাইন ফরেস্টের ভিউ বা দার্জিলিংয়ের ভিউটা খুব ভালো পাওয়া যায়, কারণ যেহেতু ওর সামনে আর কোনো হোটেল বা হোমস্টে কিছু নেই। তারপরে আমরা চলে আসলাম ঘুমের রাস্তা থেকে, এরপর যাব হচ্ছে দার্জিলিং। আমি প্রতিবার দার্জিলিং গিয়ে ম্যালের পাশেই থাকি, মানে ক্লক টাওয়ারের দিকটাতে, কিন্তু এইবার আমি থাকছি হচ্ছে জাকির হুসেন রোডের দিকে, যেটা ঘোড়া রাস্তাবল থেকে যে রাস্তাটা চলে গেছে, 3টে রাস্তা যায়, একটা সমতল, একটা ওপরের দিকে, একটা নিচের দিকে। তো আমি সমতল রাস্তাতে থাকবো, যেটা কিনা আমাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আর যে দাদার সাথে আমি যাচ্ছি, এই দাদার নাম্বার আমি তোমাদেরকে শেয়ার করবো না। আমি যখনই গাড়িতে উঠি আমি জিজ্ঞাসা করি কথা বলতে যে কত বছর ধরে গাড়ি চালাচ্ছে,
তো এই দাদা 3-4 বছর ধরে চালাচ্ছে। আই ফিল কি হি ইজ নট দ্যাট কনফিডেন্ট কথাবার্তা বলে, প্লাস এমন কিছু ইনসিডেন্ট হয়েছে আমি তোমাদেরকে বলবো। কারণ এই সমস্ত সরু সরু রাস্তা দিয়ে বলছে, আরে ম্যাডাম আপনি কিধার বুক কিয়া, ये बहुत छोटा रास्ता है, गाड़ी घुसेगा कि नहीं पता नहीं, गाड़ी को लग जाएगा, রাস্তা बहुत খারাপ है। প্লাস উনি কোনো রাস্তা চিনতেও পারছিল না। তো যাই হোক, আর নেক্সট ডে আমার টি ফ্যাক্টরি দেখাচ্ছিল, বাট রাস্তাটা তো খারাপ ছিল। আমি খারাপ রাস্তা দিয়ে এত বছর ধরে ওই টি ফ্যাক্টরিতে গেছি, কিন্তু উনি আমাকে নিয়ে যায়নি, বলছে গাড়ি কো লাগ জায়গা লাগ জায়গা। তো আমি চাই না যে এরকম কারো নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করতে, বাট ডেফিনেটলি আমি ডেসক্রিপশন বক্সে একজন দাদার নাম্বার দিয়ে দেবো। এনারই দাদা না ভাই আমাকে বললো। নেক্সট দুদিন আমি স্করপিও করে ঘুরেছি, ওনার বড় গাড়ি, তো খুবই ভালো চালায় আর ভীষণ ভালো হয়। তার নাম্বার আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। বাট হ্যাঁ, যদি দলে না আসো ওই গাড়িটা হয়তো হবে না। আর এখানে আমি চলে এসেছি জাকির হোসেন রোডে শান্তি নিলায়াম হোটেলে। এখানে আমি থাকছি। সবাই বলতো যে জাকির হোসেন রোডের দিকে নাকি খুব সস্তায় হোটেল পাওয়া যায়, বাট আমার হোটেলটা একেবারেই সস্তা না, 2000 টাকা দিয়েছিলাম। আমি ক্লক টাওয়ারের ওদিকেও ওই রকম 1600-2000 টাকা রেঞ্জের মধ্যে থাকি, মানে পার ডে 2000 টাকা করে হিসাবে। তো আমার রুম ছিল হচ্ছে ওপরের দিকে, আর আমি ভিউ রুম নিয়েছিলাম একটা। অন্যান্য রুমগুলো ছিল যেগুলো 1800 বলেছিল, 1600 বলেছিল, বাট আমি বলেছিলাম না আমার এই রুমটাই পার্টিকুলারলি লাগবে। আমি একজনের ব্লগ থেকেই দেখেছিলাম এই রুমটা। সামনে থেকে ভীষণ সুন্দর পাহাড়ের ভিউ রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই রুমটা তোমরা যদি নাও তাহলে তোমরা মোটামুটি এখানে 3 থেকে 4 জন শুয়ে যেতে পারবে। খাটটা অনেক বড়, ওখানে 3 জন তো আরামসে ধরে যাবে। প্লাস ওখানে একটা ছোট দেখতে পাচ্ছ জানলার কাছে বেড রয়েছে, ওখানে একজন ধরে যাবে। আর ভিউ তোমরা নিজে চোখেই দেখে নাও। এই রুমের কিন্তু ভিউটাই এরকম, বাকি এই হোটেলের বাকি রুমগুলোর ভিউ আমি জানি না, ওখানে নেই হয়তো। নন ভিউ রুমগুলো অনেক কম দামেই পাওয়া যায়, তোমার 1500-1400 টাকা করে। ক্লক টাওয়ারের কাছে থাকলেও এমন কিছু ভিউ পাওয়া যায় না। বাট হ্যাঁ, আমি এবার ভেবেছিলাম যে হোটেলটাতে থাকবো সেটা জাকির হোসেন রোডের দিকেই হতে হবে, কারণ এই দিককার হোটেলগুলো আমি শুনেছি ভিউ ভালো পাওয়া যায়, চিপ। বাট চিপ তো অবভিয়াসলি না, এরকম ভিউওয়ালা হোটেলের রুম নিতে গেলে তোমার 1800, 2000, 2500 তো পড়েই যায়। বাট ইটস ওয়ার্থ ইট, কারণ খুব সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে এত হাওয়া আসছিল, এত ভালো লাগছিল, স্পেশালি রাত্রেবেলাতে আমি যা দেখেছি, আমি ওই রকম ভিউ লেপচা জগৎ থেকেও পাইনি। এখানে একটা ছোট আয়না ছিল, ছোট ওয়াশরুম ছিল, বেডটা ভীষণ কমফোর্টেবল ছিল। তারপরে আমি আমার ঝোলা নিয়ে বসে পড়লাম, কারণ এই সব কিছু আছে হচ্ছে এই ট্রলিটার ভেতরে। ট্রলিটা থেকে এখন সমস্ত কিছু নামাতে হবে, জামা কাপড় বার করব, স্নান করব, ফ্রেশ হবো। আর এখন আমার বাইরে যেতে ইচ্ছা করছে না, খিদেও পেয়ে গেছে। তো ভেবেছি হোটেল থেকেই ডাল ভাত আর ডিমের অমলেট অর্ডার করে নেব। টাইম ল্যাপসে বসিয়ে আমি গেছিলাম হচ্ছে স্নান করতে। কলের জল খুব ঠান্ডা ছিল, এখানে গিজারও রয়েছে, বাট আমি আর গিজার চালাতে বলিনি, কারণ সেই সময় কারেন্ট অফ হয়ে গেছিলো। তো আমি নর্মাল ঠান্ডা জলেই স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছিলাম। আর মেঘগুলো দেখো, এখানে পুরো মনে হচ্ছে যে জলের মধ্যে হয়তো কিছু গুলে দিচ্ছি আমরা। তারপরে ততক্ষণে চলে এসেছিলো আমার খাবার, আলু ভাজা, ডাল, ডিম আর ভাত। তারপর থালাটাকে নিয়ে আমি বসে গেলাম হচ্ছে এই চেয়ারটার ওপরে। বাইরের ভিউ এনজয় করতে করতে আমি দুপুরে লাঞ্চটা সারলাম। আমি এই হোটেলে চেক ইন করেছিলাম তখন 12টার সময়। 1টার মধ্যে খাবার দাবার চলে এসেছিলো, ফ্রেশ হয়ে গেছিলাম। আমার খুব ঘুম পাচ্ছিলো, কারণ ট্রেনে বাসে আমার সেরকমভাবে ঠিক ঘুম হয় না, জার্নিও হয়েছে। তো ভাবলাম এটা খেয়ে একটু শুয়ে পড়ি, অ্যান্ড বিকেলবেলা উঠে তারপর আমি ম্যাল এক্সপ্লোর করতে বেরোবো। এখানে আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি একটা মারাত্মক ভাত ঘুম দিয়ে উঠেছিলাম। আর তখন সন্ধে নামছে বাইরে, আকাশের এত সুন্দর কালার, এক একটা টাইমে এক এক রকম, দেখে মনটা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিল। এই দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। তারপর আমি জামা কাপড় পরে বাইরে বেরালাম। আর এই দেখো জ্যাকেটে এখনো লন্ড্রির ট্যাগটা কাটতে পারিনি, কারণ ওইটা খুব শক্ত ছিল। নিচে এসে দিদিদেরকে কাচি চাইলাম, বাট দিদিদের হাতে এত জোর কি ওটা আমাকে হাত দিয়ে ছিঁড়ে। আমার হোটেল থেকে ম্যাল 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। তো আমি অনায়াসেই পৌঁছে গেলাম, আর গিয়ে দেখলাম যে ম্যালে বেশি ট্যুরিস্ট নেই। আমি খুব অবাক হলাম, কারণ আগের বছর যখন আগস্টে এসেছিলাম পুরো শ্রীভূমির প্যান্ডেলের মতো এই রাস্তাটাতে লাইন দিয়ে লোকজন যাচ্ছিল। মেবি আজকে হয়তো বৃহস্পতিবার, ওই জন্য লোকজন কম, ট্যুরিস্ট কম, উইকেন্ডসে হয়তো বেশি হবে। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, বৃহস্পতিবার কিন্তু পুরো চকবাজারটা বন্ধ থাকে, আর ম্যালেরও প্রচুর দোকানপত্র বন্ধ থাকে। এই কারণেও হতে পারে যে আজকে ট্যুরিস্ট হয়তো কম ঘুরছে, সবাই হয়তো হোটেলে বসে রয়েছে। টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম গ্লিনারিজে। হোপের সামনে দেখলাম প্রচুর ট্যুরিস্টের ভিড় ওখানে ফটো তোলার জন্য। সারা ম্যালে হয়তো অত লোক নেই যতটা হোপের সামনে দাঁড়িয়েছিল। আর ওই হোপের সামনে দাঁড়িয়ে আমার প্রচুর হোপলেস ছবি তোলা রয়েছে। তো ওখানে আমি টাইম ওয়েস্ট না করে ভেতরে চলে আসলাম। এই জায়গাটা দেখে একবার বেরিয়ে গেলাম, কারণ জায়গা খুঁজে পাচ্ছিলাম না। বাইরে গিয়ে স্টাফকে বলতে বললে হ্যাঁ ভেতরের দিকে একটা চেয়ার রয়েছে, ওখানে আপনি বসতে পারেন একদম কর্নার সাইড করে। আর এই হচ্ছে মেনু কার্ড গ্লিনারিজের, তোমরা পজ করে দেখে নিতে পারো প্রাইসগুলো। আমি একটা লেমন টি অর্ডার করেছিলাম, যেটাকে দেখতে অরেঞ্জ টির মতো লাগছিল আর খেতে দুর্দান্ত ছিল। তার সাথে অর্ডার করেছিলাম একটা ভেজ পিৎজা, যেটা কিনা ইয়াম ছিল আর প্রচণ্ড ফিলিং ছিল, হেভি ছিল। আমি খেয়ে আর নড়তে পারছিলাম না। চাটা খেলাম এখানে বাইরে বসে
আশেপাশে খুব একটা বেশি ঠান্ডা এই সময় ছিল না। আমি ওয়েদারের প্রেডিকশন দেখে এসেছিলাম, তো দুদিন এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট একদম ক্লিয়ার স্কাই ছিল, ঠান্ডা একদমই ছিল না, প্লিজেন্ট ওয়েদার আর কি। খাবার টাবার খেয়ে আমি যখন বেরোলাম তখনও দেখলাম এই হোপের সামনে দাঁড়িয়ে প্রচুর টুরিস্টের ভিড়, সবাই ফটো টটো তুলছে। তো আমি সোজা এগোতে থাকলাম। আমি আজকের দিনে যা হেঁটেছি, এই পুরো চকবাজার, ম্যাল রোড, একদম নিচের দিকে চলে গেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে দোকানপত্র কেন বন্ধ। আর আমার মনেও ছিল না যে আজকে বৃহস্পতিবার, আমি জানতাম না যে বৃহস্পতিবার বন্ধ থাকে। দেখতে পাচ্ছ তোমরা ডান দিকের অনেক দোকান বন্ধ। তো পুরো ম্যাল, তারপরে চকবাজার, নিচের রাস্তা, ওপরের রাস্তা হাঁটার পর আমি দেখলাম যে এখানে দার্জিলিংয়ে একটা মেলা হচ্ছে, এক্সপো। তো ওখানেই ঢুকে গেলাম, কারণ সব বন্ধ, আমি কোথায় যাবো, হোটেলে একা একা বসে আমি বোর হয়ে যাব। তো ওই জন্য বাইরেই ঘুরছিলাম। আর খাওয়া দাওয়া একটু হেভি হয়ে গেছিলো, তো ওটাকে হজমও করতে হবে, কারণ রাত্রে আমি ডিনার করবো ডেকেবাস থেকে। তো এখানে ঢুকলাম, এখানে বেশি কিছু দোকান ছিল না, আমাদের ওখানে যেরকম মেলাগুলো হয় সেই রকমই, বাট স্টল একটু কম ছিল। তো ভাবলাম যদি এখান থেকে টুকটাক কিছু কেনা যায়, কারণ আমি শপিং করবো বলেই বেরিয়েছিলাম, কত দিন হয়ে গেছে কিছু শপিং করি না। তো এখানে দেখলাম আচারের দোকান আর ব্যাগের দোকান, কাঠের জিনিসপত্রের দোকান, মানে এগুলো আমাদের কলকাতাতেও বসে, তো এগুলো কেনার এখান থেকে কোনো মানে হয় না। তো আমি জাস্ট এক্সপ্লোর করছিলাম, শুধু দেখছিলাম। আর এখানে প্রচুর শাড়ি, তারপরে বিছানার চাদর, এই সমস্ত দোকানপত্রও ছিল। পুরোটা ঘুরে যখন বেরোচ্ছি তখন দেখলাম ওখানে একটা ইয়াররিংসের দোকান, আর এই ইয়াররিংসগুলোর কালেকশন কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তো আমি ওখান থেকে ছোটোখাটো 4-5টা মতো ইয়াররিংস উঠিয়ে নিয়ে এসেছি, কিছু বন্ধুদের গিফট করার জন্য আর কিছু আমার নিজের জন্য, কারণ দুর্গাপুজোর সময় আবার শাড়ি পরবো, পুরোনো যে শাড়িগুলো রয়েছে নতুন অবস্থা যেগুলো আমার পরা হয়নি। তো এখান থেকে আমি ভাবলাম যে কয়েকটা ইয়াররিংস ম্যাচিং করে নিয়ে নিই, যেগুলো পরে পরা যেতে পারে, সেগুলো নিলাম। তারপরে আবার মেলে একটা দোকানে চলে আসলাম, এখানে খুব সুন্দর সুন্দর শীতের জামা কাপড়, হুডিস, তারপরে ট্র্যাক প্যান্ট, এগুলো পাওয়া যাচ্ছিলো। তো বেশ সস্তা ছিল, 290 থেকে 500-র মধ্যে। দোকানটার নাম ছিল KTM সিটি। তো এখানে ঘোরার পর পাশে আর একটা দোকান ছিল যেখানে কিনা প্রচুর ভিড় হচ্ছিলো, কারণ ওখানে ধামাকা অফার বলে লেখা ছিল। সেই ধামাকা অফার দেখার জন্য আমি ঢুকলাম। তো এখানে দেখতে পাচ্ছ এইরকম সোয়েটারগুলো তোমরা 450, 500, 250 বিভিন্ন রেঞ্জের রয়েছে, একদম কম রেঞ্জ থেকে শুরু করে একদম বেশি রেঞ্জ পর্যন্ত। ওখান থেকে দেখার পর ওখান থেকে আমি স্কার্ফ নিয়েছি, নেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে মুমুসোতে। এটা মুমুসো না মিনিসো আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক এই 2-3 রকম একই টাইপের নামের যে কোরিয়ান শপগুলো থাকে, এখানে খুব কিউট কিউট জিনিস পাওয়া যায়। মাঝে মাঝে স্টার মল থেকে গিয়েও কিনি। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি। তো এই সমস্ত শপিং করতে করতে বেশ আরামসে আমার টাইম কেটে গেল, তখন 8:30, 9টা বাজে। আর মেলার ওখানে দোকানগুলো না মোটামুটি 8:30, 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, খালি হয়ে যায়। তো আমি এখান থেকে কেনাকাটা করে বেরিয়ে গেলাম হচ্ছে ডিনার করব বলে। তো কুংপা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে একদম ক্লক টাওয়ারের সামনে, মানে যেখানে তোমার কেভেন্টাস রয়েছে ওর একদম অপোজিটে। ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়, বাট ওই দোকানটা বন্ধ ছিল বলে আমি চলে গেলাম হচ্ছে ডেকেবাসে। ডেকেবাসটা আমি এই ব্লগে করার সময় আমি এক্সপ্লোর করেছি, এর আগে আমি ডেকেবাসে খাইনি। যে কুঙ্গা রেস্টুরেন্ট, সরি কুংপা বলছিলাম, কুঙ্গা রেস্টুরেন্টটা বন্ধ ছিল, ঠিক এর পাশেই হচ্ছে ডেকেবাস। এর খাবার অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। ভেতরের অ্যাম্বিয়েন্স এত অ্যাস্থেটিক্স, কালার কম্বিনেশন দেখো, লাইট দেখো, মানে এত সুন্দর। আমি অনেক রাতে গেছিলাম বলে পুরো খালি ছিল, বাট এটা সবসময় ভর্তি থাকে। আমি মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারো। প্রথমে ভেবেছিলাম সুশি খাবো, কারণ আমি সুশি কখনো ট্রাই করিনি। তারপর আমি তো জানো স্যুপ খেতে কত ভালোবাসি, তো স্যুপ নিয়ে নিয়েছিলাম আর তার সাথে মোমো নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার খাবার চলে এসছে, স্যুপ, আর তার সাথে ছিল হচ্ছে মোমোটা এত টেস্টি ছিল। সকালবেলা যে মোমোটা খেয়েছিলাম তার থেকেও বেশি টেস্টি। পাহাড়ের জল আর আবহাওয়া এত সুন্দর হয় কি, খাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। দেখো সন্ধ্যেবেলা অত কিছু খাওয়ার পরেও আমি রাত্রে আবার ডিনারটা করতে পারলাম। ডিনার করে আমি যখন হোটেলের দিকে ফিরছি তখন বাজে রাত্রি প্রায় 10টা। এখানে রাস্তাঘাটও পুরো শুনশান হয়ে গেছে। আর একটা কাণ্ড করে বসেছি আমি, সেটা হচ্ছে ঘোড়ার রাস্তাবল থেকে 3টে রাস্তা যায় জাকির হুসেন রোডের দিকে, একটা ওপরের দিকে যায়, একটা নিচের দিকে যায়, একটা সমতলের দিকে। তো আমি ছিলাম সমতলের দিকে। আমি ভুল করে কি করেছি, নিচের রাস্তাটা ধরে অনেকটা চলে গেছি, আর দেখছি যে রাস্তাটা কীরকম অচেনা অচেনা লাগছে, বুঝতে পারছি না যে আমার হোটেলটা কোথায়। তারপর ওনারকে ফোন করলাম, ওনার বললো আপনি কোন রাস্তাটায় গেছেন, আপনি মিডিলের রাস্তাটায় আসবেন যেটা সমতল। তারপর আমি আবার ব্যাক করে আসলাম, উনি বললো আপনি না চিনতে পারলে আমি আসছি। তো আমি বললাম না, আমি চিনে চলে আসতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ ওই গুমফাটা যেটা ছিল ওটা হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক ওর পাশেই হচ্ছে হোটেল। তো আসলাম। অ্যান্ড তার পরের দিন ছিল হচ্ছে আমার বার্থডে, মানে 13 সেপ্টেম্বর। ওই দিন রাতের এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। আর রাত্রিবেলা এত সুন্দর লাগছিল দেখতে, আমি তো লাইট টাইট অফ করে বসে 1-1.5 ঘন্টা এখানে আমি সময় কাটিয়েছি। আর কীভাবে সময় কাটিয়েছি তোমাদের সঙ্গে আমি অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব। আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো
ভালো লাগলো। অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি এখনো পর্যন্ত না করে থাকো। ইনস্টাগ্রামে প্রচুর ফটো আপলোড করেছি, ওখানে গিয়ে চেক করতে পারো তোমরা, আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ অ্যান্ড বাই।